বেশ কিছু পরিবর্তন এনে সংশোধন করা হচ্ছে সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা। এর খসড়া নিয়ে ব্রিফিং করেছেন নির্বাচন কমিশনের মুখপাত্র। আজকের ভোটের ট্রেনে আমাদের আলোচনার বিষয় এই আচরণ বিধিমালা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। শুরুতেই বিধিমালার খসড়াতে নতুন করে যা গুরুত্ব পেয়েছে তা একটু চোখ বুলিয়ে নিতে চাই। দেখছি বড় পরিবর্তনটা এসেছে প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও লঙ্ঘন করার মতো শাস্তির ব্যাপারগুলোর ধারাতে আমরা দেখছি যে প্রচারণার বিষয়ে বলা হচ্ছে যে প্রচারণায়, এই সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। পোস্টার ব্যবহার নিষিদ্ধ এইরকমভাবে খসড়াটা তৈরি করা হয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ব্যবহার করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে দুইটি নির্দেশনা এই যিনি মুখপাত্র উনি জানিয়েছেন। উনি বলছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারটা করতে হবে নিয়ম মেনে, আর এইখানে আনা যাবে না বিদেশি অর্থায়ন। প্রচারণার সামগ্রীর ব্যাপারে বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা যাবে, তবে সরকারি সামগ্রী ব্যবহার করা যাবে না। আচরণবিধি লঙ্ঘনের শাস্তির ব্যাপারে একটা পরিবর্তন এসেছে। আমরা দেখছি যে আগের শাস্তি 6 মাস কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা ছিল। বর্তমানে এটি 6 মাস কারাদণ্ড এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা, এভাবে এই খসড়াটি তৈরি করা হয়েছে। এবং সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিল বহাল, এই বিষয়টিও কিন্তু এখানে আছে, যেটি আরপিও থেকে এসেছে। আর ইশতেহার ঘোষণার ব্যাপারে আমরা দেখছি যে কমন প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থী একসঙ্গে ইশতেহার ঘোষণা করতে পারবে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন বিশ্লেষক সমর রায়, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সমরদা, শুরুতেই যেটি আপনার কাছে আমরা জানতে চাই, এই যে বিধিমালায় যে সমস্ত পরিবর্তন আনা হলো, খসড়ায় যেগুলো আসলো, এটা আসলে মানে একটা মানসম্মত নির্বাচনের জন্য কতটা সহায়ক হবে? মানে সবার যে প্রশ্নটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, যে এই পরিবর্তনগুলোর কারণে কি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে বা হওয়া সম্ভব? আপনার বিশ্লেষণ কি? এখানে আমাদের অভিজ্ঞতা, আমরা বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ বা নির্বাচনের সাথে জড়িত ছিলাম। সো এখানে আচরণবিধি সবসময়ই ছিল, কিন্তু আচরণবিধি মানানো, প্রার্থীরা দিয়ে যে মানানোর যে বিষয়গুলো আছে সেইগুলা, এবং সেটা যদি না মানে, এই না মানার যে বিষয়ে যে তাদের যে অ্যাকশনগুলো হওয়ার কথা নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা যদি ভারতের সাথে তুলনা করি, ভারতের যে নির্বাচন কমিশন আছে তারা যেভাবে নির্বাচনটা পরিচালনা করে এবং এই আচরণবিধি তারা যেভাবে বাস্তবায়ন করে এবং তাদের প্রার্থীরা প্রতিপালন করতে বাধ্য হয়, সেই রকম পর্যায়ে যদি না নিতে পারি, তাহলে শুধু আচরণবিধি করে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন বা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আমরা গ্যারান্টি দেওয়া খুব কঠিন। তবে এখানে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে, অনেকগুলো ভালো দিক আছে, সবগুলোই ভালো দিক আসলে পরিবর্তনের দিক থেকে আমি যদি বলি। তো কিন্তু নির্বাচন গ্যারান্টি দিতে গেলে নির্বাচন কমিশনের ক্ষমতা লাগবে এই আচরণবিধি প্রয়োগ, এবং আচরণবিধি যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে যে নির্বাচন চলাকালীন সময়ে বা নির্বাচন প্রস্তুতিকালীন সময়ে যে অ্যাকশনগুলো নেওয়ার কথা, সেই অ্যাকশনগুলো যদি তারা যথাযথভাবে নিতে পারে, যা তার প্রার্থিতার উপর চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, প্রার্থিতা বজায় রাখার জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, তখনই কেবল আমরা বলতে পারবো যে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন এই আচরণবিধির মাধ্যমে হবে। সমরা, এইখানে যেটা আমরা দেখছি যে এইবার মানে পোস্টার নিষিদ্ধ করা হলো, আপনার কি মনে হয় যে এরপরও পোস্টারটা থেমে থাকবে? মানে এই পোস্টারের কারণে তো মানে একটা পোস্টারের উপর আরেকটা পোস্টার লাগানো, মানে এই পোস্টারেরও তো একটা রাজনীতি আছে, এবং এমন কোনো নির্বাচন মনে হয় নাই যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে নাই। এখন এর আগেও তো এটা তো একটা বিধিমালা, এই পোস্টার লাগানোর একটা আইনও আছে সম্ভবত। এরপরে মানে বিধিমালায় তো এই ধরনের আরও অনেক কিছু বিষয় আগে ছিল। আবার এটাও তো একটা জনপ্রিয়তার ব্যাপার আছে যে না, পোস্টার দিয়ে প্রার্থীরা নিজেদেরকে জানান দেয় সারা বছর নির্বাচনের মাঠে না থাকলেও। এইটা কতটা কার্যকর হবে আপনার কি মনে হয়? আমি আগে যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে আমি একটা আইন করব,
সেই আইন প্রয়োগ করার ক্ষমতাটা আমার কাছে থাকতে হবে। তো সেই ক্ষমতাটা যদি আমার কাছে না থাকে এবং সেটা যদি যথাযথভাবে না পালন করে প্রার্থীরা, এবং এর বিরুদ্ধে যদি আমি অ্যাকশন না নিতে পারি, তাহলে যে কথাই আমরা বলি না কেন সেটা কার্যকর হবে না। আর যে জিনিসটা হচ্ছে পোস্টারের যে বিষয়টা, এখানে পোস্টার যদিও নিষিদ্ধ করেছে কিন্তু ব্যানার ফেস্টুন কিন্তু অ্যালাউ করেছে। তো এবং আজকালের এখন বর্তমান সময়ে তাহলে কি মানে আগে যে পরিমাণ পোস্টার হতো এখন সেই পরিমাণ ব্যানার ফেস্টুন হবে, মানে তাহলে কি ভালো হলো নাকি খারাপ হলো? না, সেই পরিমাণ ব্যানার পোস্টিং করা হবে না, সেটা নিশ্চয়ই ভালো না। কিন্তু পোস্টারটা যদি বন্ধ করে, আমি এটার খুব একটা ক্ষতিকর কিছু, মানে খুব একটা অসুবিধা নির্বাচন প্রচারণার খুব একটা অসুবিধা আমি দেখছি না অ্যাকচুয়ালি। কিন্তু পোস্টারের সাথে সম্পৃক্ত হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে পোস্টারের একটা নির্বাচন কেন্দ্রিক অর্থনীতি আছে। সেইটা একটা কিন্তু বিষয় যে আমাদের যখন একটা আমাদের যে প্রেস ইন্ডাস্ট্রি যেটা আছে, প্রিন্টিং প্রেস ইন্ডাস্ট্রি, তারা এই নির্বাচনটাও কিন্তু তাদের একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা অংশ হিসেবে ধরে। কাজে একসময় আমাদের এখানে রঙিন পোস্টার ছাপা হতো, পরবর্তীতে আইন করে সেটা সাদা কালো করা হলো। তো পোস্টার বন্ধ করা এবং কোনো কিছুই আমি কোনো কিছু নেই সেইভাবে আমি মতামত দিতে, নেতিবাচক মতামত দিতে পছন্দ করছি না এখানে, বা মনে করছি না দেওয়া যায়। কিন্তু যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্রয়োগটা তারা কিভাবে করবে, সেটি দেখার বিষয়। সমর্থ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটু বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন বিশ্লেষক সমর রায়। দাদা, একটু আমরা আরেকটি বিষয়ে একটু আলোচনা করি, যে এই যে নতুন যে খসড়ায়, সেখানে আমরা দেখলাম যে শাস্তির বিধানে যেটি আরপিওতে 91 অনুমতি ছিল যে নিয়ম লঙ্ঘন করলে, আইন না মানলে তাদের প্রার্থিতা বাতিল হতে পারে, সেটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। এইটাকে আপনি মানে কিভাবে দেখছেন? এবং এই যে আপনারা তো দীর্ঘদিন ধরেই তো নির্বাচনটাকে পর্যবেক্ষণ করছেন, তো এই ধরনের ঘটনা কি আসলে মানে দেখা গেছে যে ব্যবস্থা নিয়েছে, আসলে আইনে আছে কিন্তু আইন না মানার কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে, এই ধরনের ঘটনা কেমন আছে বা এই আইনটার প্রয়োগ কেমন আছে? এটা বিষয়টা হচ্ছে যে যখনই কোনো একটা কমপ্লেইন যায়, কোনো একটা আইন অমান্যের ঘটনা ঘটে, তখনই এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন একটা আপিলের একটা সুযোগ দেয়। ঠিক আছে, নির্বাচন কমিশন এটার এক্সপ্লেনেশন চায় প্রার্থীর কাছে। তো প্রার্থী যখন এক্সপ্লেনেশন দেয় তখন সেইটার বিষয়ে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট থাকে তাহলে এটা ওখানে রিজলভ হয়ে যায়। কিন্তু এটা নির্বাচন কমিশন অসন্তুষ্ট হয়েছে এবং প্রার্থীতা বাতিল হয়েছে, এইরকম খুব বড় ক্ষেত্রে আমরা দেখি না। তবে দুই একটা প্রার্থীতা বাতিল হয় নাই, কিন্তু পরবর্তীতে এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, সেরকম হয়তো ঘটনা আছে। কিন্তু আমি আগেই বলেছি যে নির্বাচন কমিশন যদি সেই ক্ষমতা প্রাপ্ত না হয়, যে এই আচরণবিধি বাস্তবায়নের পুরোপুরি ক্ষমতা বাস্তবায়নের যদি ক্ষমতা প্রাপ্ত না হয়, এবং সেটার জন্য পরবর্তীতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা থাকবে তারা পরবর্তীতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবে না, এটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ আমরা এটাও দেখেছি যে কোনো নির্বাচনী কর্মকর্তা কোনো এক প্রার্থীর বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়েছেন বা কোনো একটা ভোট কেন্দ্রে কোনো একটা অ্যাকশন নিয়েছেন, পরবর্তীতে তারা যখন ক্ষমতায় গিয়েছেন তখন ওই নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে বা নির্বাচনী কর্মকর্তা অসুবিধায় পড়েছেন, এরকম রেকর্ডও আছে। কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন কমিশন নিয়ে যদি কথা বলি, তারা যেভাবে নির্বাচনকালীন সময়টা নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয় এবং সেটা যেভাবে প্রয়োগ করে, এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের নির্বাচন, এই আচরণবিধি বা নির্বাচন সুষ্ঠু হওয়া, এসব আলোচনা তখন ভালো বা ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হয় আমার কাছে। কিন্তু যেমন আমার একটা মনে আছে যে কোনো একজন ভারতের বড় নেতা নির্বাচনী জনসভায় ছিলেন, প্রচারণা জনসভায় ছিলেন।
কিন্তু সেই নির্বাচনী জনসভার একটা নির্ধারিত সময় ছিল, তারপরে আর উনি জনসভাটা করতে পারবেন না, ঠিক আছে। তখন নির্বাচন কমিশন কিন্তু চলাকালীন সময়ে জানিয়ে দিয়েছে ওই নেতাকে যে উনি আর এতটা একটা নির্ধারিত সময়ের পরে আর এই জনসভাটা করতে পারবেন না, এবং উনি তৎকালীন সময়ে ক্ষমতাসীন পার্টির প্রার্থী ছিলেন, কিন্তু সেটা ওনাকে মানতে হয়েছে। সেই জনসভাটা ওনাকে এই সময়সীমার মধ্যেই করতে হয়েছে। একইভাবে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, ওনাকেও নির্বাচন কমিশন একটা কারণে, যে কোনো একটা কারণে ওনার এই বিষয়গুলো তো আমরাও দেখতে পাই। ভারত সহ আরো অন্যান্য দেশেরও উদাহরণ আছে, গণতান্ত্রিক অনেক দেশ আছে। কিন্তু এখন যে বিষয়গুলো নিয়ে মানে শঙ্কা, কতগুলো বিতর্কিত নির্বাচন হলো এবং এর পরিপ্রেক্ষিতে একটা বড় গণঅভ্যুত্থান হলো, দেশের একটা বড় পরিবর্তন হলো, তো কিন্তু এখনও যে পরিস্থিতি আছে, আইন যেভাবে আছে, অনেক কিছু স্পষ্ট নেই। আপনারা যারা বিশ্লেষক তারাই বলেন যে আইন আছে, সেটার যেমন প্রয়োগ নেই, সেগুলোর অনেক কিছু সংজ্ঞা স্পষ্ট করা নেই যে আসলে আইন লঙ্ঘন করলে কি হবে। এর বাইরে আবার আরেকটা, যে যারা নির্বাচন পরিচালনা করে, মাঠে যারা থাকে, মাঠ প্রশাসন, তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। আবার তারা যে কথা শুনবে কমিশনের ওই সময়টাতে, হ্যাঁ, একটা হেলে পড়ার একটা ব্যাপার থাকে। আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হয় যে আইনটা আছে, অনেক সংস্কারের কথা বলা হলো, সেই জায়গায় কি সেই সুরক্ষাটা আছে যে না, এই কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সামনে একটা ভালো ইলেকশন হবে? আমাদের এখানে কিন্তু নির্বাচন হয়েছে, ঠিক আছে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম তত্ত্বাবধায়ক সরকার যখন নির্বাচন করেছে, তারা কিন্তু অনেক ভালো নির্বাচন করেছে, 1991 সালের নির্বাচন। এবং সেই সময় কিন্তু নির্বাচন পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনের মধ্যেই ছিলেন। পরবর্তীতে ধারাগুলো চেঞ্জ, মানে আমাদের যে গতি প্রকৃতি, এগুলো চেঞ্জ হয়েছে। কারণ এখানে একটা বিষয় থাকে যে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসেন, তারা আসলে এই নির্বাচনের জয়ের পরে বা তাদের যদি কোনো প্রার্থী পরাজিত হলে পরে ওই নির্বাচনী কর্মকর্তার পরবর্তী ভবিষ্যৎ কি হবে, এইটা যদি আমরা আইন দ্বারা সুরক্ষিত না করতে পারি, তাহলে এই আচরণবিধির কোনো কার্যকর অবস্থান আমি দেখি না। কারণ উনি মানলেন কি না মানলেন না, উনি মানতে বাধ্য থাকবেন। মানলেন কি মানলেন না এটার মধ্যে থাকলে চলবে না। কারণ একটা যখন আইন হবে, এবং আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন কারো কারণে বাধাগ্রস্ত হয়, সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক হবে, এবং আমরা এই সুযোগ পরবর্তীতে আবার পাবো কিনা আমি জানি না। কাজেই এখানে যে জিনিসটা নির্বাচন কমিশনকে বা সরকারকে বা রাজনৈতিক দল সবাই মিলে, আসলে এখানে সবার ভূমিকা আছে। এককভাবে নির্বাচন কমিশন কিন্তু পারবে না। সবার একটা ভূমিকা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই, এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের যা করণীয় আছে সেটা আমরা করব, এবং সেটা করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হবে তাদের সুরক্ষাটা নিশ্চিত করতে হবে। দাদা, আমরা আরো অন্যান্য বিষয়, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে নির্বাচন কমিশন, বিশেষ করে যে ইশরাক কে মেয়র ঘোষণা ইস্যুতে, তাকে নিয়ে গেজেট ঘোষণা ইস্যুতে নির্বাচন কমিশনের প্রতি কিন্তু অনেকে পক্ষপাতের অভিযোগ এরই মধ্যে এনেছে, যদিও তার এখন পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করেনি। এ বিষয়টি আপনার কাছ থেকেই জানবো, এ বিষয়ে বিশ্লেষণ। সঙ্গেই থাকুন দাদা। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে আছেন নির্বাচন বিশ্লেষক সমর রায়। দাদা, আমরা ইশরাক ইস্যুর প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, এবং এটি যখন নির্বাচন ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে যখন একটা রিট হলো, 2 দফায় এটি কিন্তু একবার খারিজ হয়েছে, আরেকবার আপিলে গিয়েছে। তো সেখান থেকে আদালত কিন্তু এরকমও বলেছে নির্বাচন কমিশনকে, এটা ছিল আপনাদের জন্য লিটমাস টেস্ট, এটা আপনারা কি করলেন? এই যে নির্বাচনী ট্রাইব্যুনালে একটা রায় আসা, সেটাকে আপিল না করে সেটাকে গ্যাজেট প্রকাশ করে দেয়া, মানে আপনার কাছে, মানে নির্বাচন কমিশনের এই যে ভূমিকাটা নিয়ে সমালোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে, আমি আসলে এই ইশরাক ইস্যুটাকে আগামী দিনের নির্বাচনের প্রক্রিয়ার সাথে মিলাতে চাই না, ঠিক আছে। কারণ আগামী দিনের নির্বাচনের
প্রস্তুতিটাই হচ্ছে ভিন্ন প্রস্তুতি। ইশরাক ইস্যুটা গত নির্বাচনের একটা ধারাবাহিকতার মধ্যে আছে, যদিও এই নির্বাচন কমিশন এসে এটার দায়িত্বপ্রাপ্ত হয়েছে পরবর্তীতে, কিন্তু আমরা আশা করবো না এই ধরনের ঘটনা এখানে আগামীতে রিপিট হবে বা এই ধরনের ঘটনার উদ্ভব ঘটবে। কারণ আমি চাই যে আগামী দিনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নির্বাচন তৈরি হবে। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক থাকবে কেন? কারণ নির্বাচন কমিশন যদি সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয় এবং সেই নির্বাচন কমিশন যদি আইন দ্বারা পরিচালিত হয় এবং সবাই যদি সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে এই নির্বাচন নিয়ে তো বিতর্ক থাকার কথা না। কাজেই ইশরাক ইস্যু একটা বিচ্ছিন্ন ইস্যু, ভিন্ন ইস্যু। আমি আগামী দিনের নির্বাচনের সাথে একদম সময় তো শেষ, একদম আরেকটা প্রশ্ন একটু করি আপনার কাছে, সেটা হলো যে নির্বাচন কমিশন তো একটা প্রতিষ্ঠান, উপজেলা পর্যায় পর্যন্ত কিছু তাদের কর্মকর্তা আছে, কিন্তু নির্বাচন একটা বড় ব্যাপার, এখানে কতগুলো পক্ষ এখানে জড়িত থাকে। মানে এই যে নির্বাচনে যে পেশি শক্তি কিংবা কালো টাকার ব্যবহার, মানে এইগুলো কি শুধু নির্বাচন কমিশন চাইলে এটার মানে রোধ করতে পারবে? না, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো ফোর্স নাই, ঠিক আছে? নির্বাচন কমিশন তৎকালীন সময়ে সরকারের সব ধরনের সহায়তা পায় এবং তৎকালীন সময়ে নির্বাচন কমিশনটা দ্বারাই সরকারটা হয়ে যায় নির্বাচনী সরকার। কাজে যত ধরনের তার সহায়তা দরকার সরকার সেই সহায়তাগুলো দিয়ে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সব কিছুই। তো সেই কারণে এটা আগামী দিনে এগুলো হচ্ছে খুবই ক্রুশিয়াল বিষয়। আপনি যে কথাগুলো এখানে আপনি উত্থাপন করলেন, এখানে পেশি শক্তি, টাকা, এসব বিষয় এখানে থাকবে না এটা যদি বলি তাহলে হবে না। কিন্তু এটা আইনের মধ্যে এনে যদি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের এই আচরণবিধি বা আমরা এই নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। কিন্তু যে বিষয়টা সমরদা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।